এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। গতকাল নতুন সরকারের নতুন বাজেট উপস্থাপন হলো। এবারের বাজেট কেমন হলো আমাদের কথার আজকের পর্বে আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের ভাবনা। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। প্রায় ২০ বছর পর এই জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য বাজেট পেশ করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যখন তার জীবনের প্রথম বাজেট পেশ করেন তখন বাস্তবতা খুবই ভিন্ন। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থানের চ্যালেঞ্জ আর রাজস্ব আহরণের চাপ, এসব নানা সংকটের মধ্যেও তিনি সাহস দেখালেন ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট দেয়ার। ঘাটতি থাকছে ২,৪৩,০০০ কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৫%। অর্থনীতির পুনরুদ্ধার, বাজারে আস্থা ফিরিয়ে আনা এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা শিরোনামের এই বাজেটে সংকটকে না এড়িয়ে বরং সাহস নিয়ে তা মোকাবেলা করে অর্থনীতিতে আনতে চেয়েছেন গতিশীলতা। তিনি ঠিকই মনে রেখেছেন মার্কিন অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যানের কথা, সংকটই কাঠামোগত সংস্কারের সুযোগ করে দেয়। আর সরকার ৩ ধাপে সেই গতিশীলতা আনতে চায় বলেও জানান অর্থমন্ত্রী। যাকে আমরা 3R, রিকভারি, রেস্টোরেশন এন্ড রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন স্ট্র্যাটেজি। অর্থনীতিতে গতিশীলতা আনার পাশাপাশি মানুষকে স্বস্তি দিতে চেয়েছেন অর্থমন্ত্রী। জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য আনতে বাজেট প্রস্তাবে বিবেচনায় নিয়েছেন সবার জন্য উন্নয়ন, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক সুরক্ষা, বিনিয়োগ, কর্মসংস্থান সহ 10টি প্রধান অগ্রাধিকার। উন্নয়নের সুফল সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে যাবে। মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দিতে নিত্যপণ্যে কমানো হয়েছে উচ্চকর, করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে, বিভিন্ন খাতে থাকছে ভর্তুকিও। মূল্যস্ফীতি ধরে রাখার লক্ষ্য ৭.৫%। বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। কম আয়ের মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই হেলথ কার্ড, প্রবাসী কার্ড সহ সামাজিক নিরাপত্তায় আনা হয়েছে নতুনত্বও। সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে পে স্কেলের ঘোষণাও। নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই ২০২৬ হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মানুষ। জনগণের দেয়া করের বেশিরভাগই খরচ হবে বেতন ভাতা, সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা, পেনশন সহ সরকার পরিচালনা ব্যয়। অর্থমন্ত্রী আমলে নিয়েছেন বিএনপির দেয়া নির্বাচনী ইশতেহারও। তাই তো বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে প্রস্তাব করেছেন দেশীয় শিল্প সম্প্রসারণে কর অব্যাহতি এবং শুল্ক ভ্যাট ছাড়ের। আমাদের লক্ষ্য বর্তমান ঋণ ভিত্তিক অর্থনীতি থেকে দূরে সরে এসে বিনিয়োগ ভিত্তিক অর্থনীতি গড়ে তোলা। এই যে সরকার এত ব্যয় করছে, কিন্তু সেই টাকা আসবে কোথা থেকে? সেক্ষেত্রে আবারও মিল্টন ফ্রিডম্যানের কথাই বলতে হবে। তিনি বলেছিলেন, সরকার কত ব্যয় করছে সেদিকে নজর রাখুন, কারণ সেটি প্রকৃত করের বোঝা নির্ধারণ করে। তাই অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবে স্বস্তির বিপরীতে আছে করের অস্বস্তিও। একদিকে সংকট কাটিয়ে অর্থনীতিতে গতিশীলতা আনতে নানামুখী পদক্ষেপ, অন্যদিকে জনগণকে স্বস্তি দিতে সুরক্ষা ভিত্তিক ব্যয়ের মডেল। কিন্তু এই দুয়ের সমীকরণ কিভাবে মেলাবেন অর্থমন্ত্রী? গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। যেই সরকারই আসে তার সবসময় বলে যে জনকল্যাণমুখী বাজেট। আমরাও মানুষ হিসেবে চাই, জনগণ হিসেবে চাই যে সবসময় আমাদের কল্যাণে বাজেটটা হোক। কিন্তু বাজেট হওয়ার পরে দেখা যায় সকল কিছু জিনিসপত্রের দাম বাড়ে, সকল কিছু মানুষের নাগালে বাইরে চলে যায়, মানুষ আবার হাহুতাশ শুরু করে। তো আমাদের প্রত্যাশা থাকবে এবার বাজেটের পরে একটা নতুন সরকার আসলো, সরকারটাও যাতে সবার গ্রহণযোগ্যতা পায় এবং সকল জিনিসপত্র আমাদের হাতের নাগালে থাকে, জনগণের নাগালে থাকে, এটাই মূলত আমাদের প্রত্যাশা। ইলেকট্রনিক্স জিনিস যেগুলো আছে এগুলোর প্রাইস অনেক কমে দিয়েছে, কিন্তু সেই প্রেক্ষিতে পারিপার্শ্বিকভাবে আবার দেখা গেছে যে
ইলেকট্রনিক জিনিসের যেটা দিয়ে চলবে বিদ্যুৎ, সেটার প্রাইস আবার হাই করতেছে গভর্নমেন্ট। সেক্ষেত্রে আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের জন্য একটু দুর্ভোগ হবে এই লাইনে। কৃষকের যে পণ্য, কৃষিজাত পণ্য, সেগুলোর ক্ষেত্রে প্রাইস অনেক কমে যাচ্ছে, আর কমে গেলে সেক্ষেত্রে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। হয়তোবা আমরা যারা আছি জনজীবনে, শহরে যারা বাস করি, তাদের ক্ষেত্রে একটু লাভবান হতে পারি। যদি কৃষক ক্ষতিগ্রস্ত হয় তো আমি মনে করি যে পুরো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। অনেক কিছু ভাবনা আছে, চিন্তাও আছে, কারণ আমরা তো অনেক দরিদ্র মানুষ। সেক্ষেত্রে দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণ যদি সরকার থেকে যদি একটু কমতো, তাহলে মনে হয় আমাদের একটু অবলম্বন ভালো হতো। ঘুষ, দুর্নীতি এসব প্রতিরোধ করার জন্য সরকারকে উদাত্ত আহ্বান জানাবো। এর পাশাপাশি যে রাস্তাঘাটে ছিনতাই, খুন, রাহাজানি এগুলো বন্ধ করতে পারলে আমি আশা করি দেশকে এই বাজেট বাস্তবায়ন করতে পারবে ইনশাআল্লাহ। দ্রব্যমূল্যের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমে। বর্তমান সরকারের কাছে এটি সাধারণ জনগণের আশা। আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। এবার আমরা জানব কেমন বাজেট হলো, এতে সাধারণ মানুষ এই বাজেট কতটা বুঝতে পেরেছে, এই নিয়ে চলুন দেখে আসি সাধারণ মানুষের প্রত্যাশা কি। তো আমরা যারা সাধারণ মানুষ আছি, যাতে সবাই উপকৃত হই ওই রকম বাজেট, ও দেশের উন্নয়ন যাতে হয় ওই রকম বাজেট করতে হবে আর কি। সবচেয়ে ভালো লাগছে চিকিৎসার ক্ষেত্রে ওষুধের দাম কমে গেছে, বিদেশ থেকে যে র মেটেরিয়াল সে দাম কমছে। তারপরে আপনার এই যে হাড়ের রিং সম্বন্ধে যে মানুষের যে জিনিসগুলো খুব কষ্টের সাথে দিল, এগুলো অনেকটাই সহজ হয়ে গেছে। এই বাজেটটা আমার কাছে অত্যন্ত ফলপ্রসূ এবং খুব ভালো বাজেট। যদিও বাজেটে ঘাটতি আছে, যদি সরকার কভার করতে পারে তাহলে এর চেয়ে ভালো বাজেট আর বাংলাদেশে এই পর্যন্ত আর হয় না কখনো, আমার ধারণা। সুশৃঙ্খল বাজেট হয়েছে। আমরা চাই বাজেট যেন জনবান্ধব হয়, দরিদ্র বা সাধারণ মানুষের জন্য কল্যাণের বাজেট কাজে লাগে, এটাই আমাদের চাওয়া। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের বিষয় কেমন বাজেট হলো, সাধারণ মানুষ বাজেট কতটুকু বুঝতে পেরেছে। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছে আমি ভবতোষ চৌধুরী নূপুর। চলুন শুনে আসে এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কথা। নিত্য প্রয়োজনীয় আমাদের যে জিনিস, তার মধ্যে চাল, ডাল, ভোজ্য তেল থেকে শুরু করে এগুলোর শুল্ক কমিয়ে এনেছে। তার মানে সাধারণ মানুষ এতে উপকৃত হবে। আরেকটি জিনিস, সারা পৃথিবী এখন তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল, এবং এই ল্যাপটপ আমদানি থেকে শুরু করে তথ্য প্রযুক্তির যে জিনিসপত্র, সেই শুল্কগুলো কমিয়ে এনেছে। আমরা মনে করি সবকিছু মিলে এই বাজেট ভালো হয়েছে। এত বড় বাজেট, দ্রব্যমূল্যের দাম আরও বাড়বো, সাধারণ পাবলিক আরও চাপে পড়বো। এই জন্য আমি মনে করি এটা একটা বিশাল বড় চাপ পড়বো। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থাকলে সাধারণ মানুষের উপরে একটা বড় রকমের চাপ আসবে। বাংলাদেশের মাটিতে পাড়া দিয়ে তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা এবারে বাজেটে আমরা এটা বুঝতে পারছি যে তার প্ল্যানটা আসলে কোন দিকে যাচ্ছে। কারণ আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এই কান্ট্রি থেকে আমাদের যদি উত্তরণের একমাত্র পথ হচ্ছে শিক্ষা আর স্বাস্থ্য। এই শিক্ষা স্বাস্থ্য যদি আমরা যদি ঠিকমতো সাজাতে পারি, একটা জাতিকে যদি মানে মৌলিক শিক্ষায়, নৈতিক শিক্ষায় যদি আমরা শিক্ষিত করতে পারি, এই জাতি উঠতে বাধ্য। আর আমাদের স্বাস্থ্য খাতটাকে এবার ঢেলে সাজানো হবে এই বাজেটের মধ্যে। শুল্ক কমানো হয়েছে আমরা যেটুকু শুনেছি, কিন্তু বাজারে ইমপ্যাক্ট কতটুকু পরে সেটাই দেখার বিষয়। সেটা ধরে রাখতে পারে কিনা সরকার, সেটা তাদের এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তো সাধারণ মানুষের জন্য একটু কষ্টই হয়ে যাবে আমার মনে করি আর কি। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।